ইরানে হামলা হলে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তাদের দাবি, চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর 109 সদস্য নিহত হয়েছেন। তবে এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর কাকরাইল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন। জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতেই একটু জানতে চাই যে ইরানের সরকার বিরোধী আন্দোলনে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র, এ নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে কিনা? এটা নিঃসন্দেহে বলা যায়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে ইরান যদি প্রতিবাদকারীদের এভাবে হত্যা করতে থাকে তাহলে ইরান আক্রমণ করা হবে। এখন মানে ইরানের ভেতরে যে অভ্যন্তরীণ অর্থনৈতিক ক্রাইসিস, তার ফলে যে একটা প্রতিবাদ শুরু হয়েছে রাস্তায়, সেটা মিটিগেট করার জন্য ইরানের প্রেসিডেন্ট এবং সরকার বলেছে যে তাদের প্রতিষ্ঠানদের সঙ্গে তারা আলোচনা করবে। এটাই ইরানের একেবারে অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু এইখানে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই যে মন্তব্য করছে, এটা তো বোঝাই যাচ্ছে যে তাদের পেছনে এখানে হাত থাকতে পারে। আপনারা লক্ষ্য করেছে যে পুরো বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে তার পলিসিটা চেঞ্জ করেছে। আপনারা জানেন যে আগামী এই শতকে মানে যেটা মনে করা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র চায়নার সাথে নিউ কোল্ড ওয়ারে জড়িয়ে পড়েছে। সুতরাং মনে করা হয় যে আগামী 2-1 বছরের মধ্যে হয়তো চায়নার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কনফ্লিক্ট হবে। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র চায়নাকে ব্যালেন্স করার জন্য, তার হেজিমনিটা ঠিক করার জন্য ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যেখান থেকে চায়না এবং রাশিয়ার সাপোর্ট চায়নার কাছে আসতে পারে, সেই জায়গাগুলো সে ব্যালেন্স করছে। এরই অংশ হিসেবে আপনারা দেখছেন দেশে দেশে লোয়ার মিডিল ক্লাসকে ব্যবহার করে সরকারগুলোকে পরিবর্তন করার একটা চেষ্টা আমরা সব জায়গায় লক্ষ্য করছি। কয়েকদিন আগে কাজে ইরান, কিন্তু খামেনি বলেছেন যে যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাচ্ছে আন্দোলনকারীরা। এই কথাটি তিনি কেন বলেছেন বলে আপনার মনে হয়? দেশের মধ্যেই কি যুক্তরাষ্ট্রপন্থীরা রয়ে গেছে কিনা? দেখুন, কোনো একটা দেশে যদি বিদেশি শক্তি কোনো একটা দেশে প্রবেশ করতে চায়, তাহলে কিন্তু তার সেই দেশের ভেতরেই তার অনুগত একটা শক্তি তৈরি করতে হয়। আপনি ভেনিজুয়েলার মধ্যে যদি আপনি লক্ষ্য করেন, দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে মাত্র কয়েকটি হেলিকপ্টার পাঠিয়ে উঠিয়ে নিয়ে আসলো, তার সেনাবাহিনী কি করবে? সেনাবাহিনীকে তাকে বুলেটও ছোড়ে। তার মানে বোঝা যাচ্ছে যে একটা দেশের ভেতরে যখন এস্টাবলিশমেন্টকে চেঞ্জ করা হয়, তখন সেই এস্টাবলিশমেন্টের সাপোর্ট যে শক্তিগুলো আছে, সেগুলোকে তারা কিন্তু হাত করে ফেলে। আমরা আমাদের দেশের ইতিহাসে দেখেছি, যখন পলাশির যুদ্ধটা হলো, তখন নবাব সিরাজউদ্দৌলার এত বড় বাহিনী কিন্তু নিষ্ক্রিয় ছিল। সিরাজের কিন্তু ইংরেজদের কাছে হারার কথা নয়। ইংরেজরা কিন্তু সেই অর্থে যুদ্ধ করে জয়লাভ করেনি, তারা কিন্তু কৌশল করে জয়লাভ করেছে। কাজে এইখানে কিন্তু ইরান পুরো মিডিল ইস্টের মধ্যে এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে বা ইসরায়েলকে প্রতিহত করবার মতো একমাত্র শক্তি হচ্ছে ইরান। সেক্ষেত্রে এই যখন পরিস্থিতি, তখন এই মিডল ইস্টের অন্য মুসলিম বিশ্ব, মুসলিম দেশগুলো অর্থাৎ মুসলিম বিশ্ব এখনো কেন কোনো ধরনের প্রতিবাদ করেনি? কেন তারা চুপ করে বসে আছে? আপনার কি মনে হয়? আপনি দেখুন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে যে বর্তমানে যে গ্লোবাল সিস্টেমটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে চালু হয়েছে, যেটাকে আমরা ডলার সিস্টেম বা সুইফট সিস্টেম বলি, এই সিস্টেমের মধ্যে মানে মিডিল ইস্টের সব কান্ট্রিগুলো, মুসলিম কান্ট্রিগুলো কিন্তু ট্র্যাপড হয়ে আছে। কাজেই তারা প্রত্যেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং কৌশলের কাছে ট্র্যাপড হয়ে আছে। এবং যে কথাটাকে আমরা মনে করি যে প্যান ইসলামিজম, সেই প্যান ইসলামিজমের ধারণাটা কিন্তু ওইটা এখন তাত্ত্বিক ভাবেই রয়ে গিয়েছে। বাস্তবে কিন্তু মিডিল ইস্টের যে কান্ট্রিগুলো তাদের মধ্যে সেটা কাজ করছে না। ফলে ইরানের সমস্যাটাকে মিডিল ইস্টের অন্য কান্ট্রিগুলো তাদের নিজেদের সমস্যা হয়তো মনে করছে না। তারা প্রত্যেকে মনে করছে যে আমার নিজের কান্ট্রিটাকে আমি কোনোভাবে সেফ করি। ফলে তারা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আন্ডারহ্যান্ড ডিলিংস এর মাধ্যমে নিজেরা সেফ থাকার চেষ্টা করছে। কারণ তারা জানে যে তারা মোকাবেলা করতে পারবে না। সেক্ষেত্রে কোনো মুসলিম দেশ কি নিজেদের স্বার্থে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পক্ষেও অবস্থান নিয়েছে কিনা আপনার কি মনে হয়? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মানে বক্তব্য দিচ্ছে সবাই, কিন্তু কার্যত কিন্তু কোন রকম ইরানের সাথে আপনি দেখেন যে সাউথ আফ্রিকার ওখানে যে নেভাল যে ইটা হলো, চায়না, রাশিয়া এবং ইরানের, সেখানে কিন্তু আপনি দেখবেন যে সেখানে কিন্তু অন্য কোনো মুসলিম কান্ট্রি নেই। অর্থাৎ এখানে কমপ্লিটলি বোঝা যাচ্ছে যে তাত্ত্বিকভাবে এবং ধর্মীয় ব্যাখ্যাতে ইরান কিন্তু একটা শিয়া কান্ট্রি। কাজে মিডল ইস্টের ম্যাক্সিমাম কান্ট্রি গুলো হলো সুন্নি। এরকম বিভিন্ন ধরনের কনফ্লিক্টের কারণে এই মুহূর্তে কিন্তু ইরান কিন্তু আইসোলেটেড অবস্থায় আছে। ফলে
আমরা যেটা মনে করছি যে মিডল ইস্টের অন্য কান্ট্রিগুলো, বিশেষ করে সৌদি আরব এবং অন্যরা মনে করছে যে ইরানের নেতৃত্বটা ধ্বংস হলে তাদের নেতৃত্বটা হয়তোবা সেখানে থাকবে। এই যে জি। মুসলিম সংগঠনগুলোর মধ্যে, দেশগুলোর মধ্যে যে এই যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টের কারণেই কিন্তু এই যে অ্যাংলো আমেরিকান শক্তি এখানে সুযোগ পাচ্ছে। ফলে ইরানের সেক্ষেত্রে জন্য ডক্টর আব্দুল্লাহ আল মামুন, যে কোনো মুসলিম দেশের ক্ষেত্রেই যখনই কোনো এরকম আগ্রাসন আসে তখন কিন্তু দেখা যায় না যে অন্য মুসলিম দেশগুলো একজোট হয়ে তারা কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে বা একজোট হয়ে কোনো ধরনের সিদ্ধান্ত দিয়েছে। এটি বারবার কেন হচ্ছে? সেটা হোক ফিলিস্তিন ইস্যুতে বা হোক ইরান ইস্যুতে। এর আগে আমরা তো ইরাকের যুদ্ধ বা সরকার পতন ইরাক সিরিয়াতেও দেখেছি। এটার মূল কারণ হলো মুসলিম বিশ্ব এখন জ্ঞান বিজ্ঞানে অনেক পিছিয়ে পড়েছে, অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে পড়েছে। আপনি সভ্যতার চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হলে সভ্যতার যে মানে জ্ঞানের উৎকর্ষ, সেটাকে আপনাকে অর্জন করতে হবে, না হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আপনি দেখেন ইউরোপের কান্ট্রিগুলো এবং আমেরিকা টেকনোলজিতে এত অ্যাডভান্সড লেভেলে আছে যে মিডিল ইস্টের বা মুসলিম কান্ট্রিগুলো কিন্তু জ্ঞান বিজ্ঞানে এখন পিছিয়ে আছে। মুসলিম কান্ট্রিগুলো এখন ওই নামাজ কালাম, বিভিন্ন ধরনের মানে পারলৌকিক কাজ, এগুলো নিয়ে ব্যস্ত। এবং তারা বিভিন্ন রকম ভবিষ্যৎবাণী, যে নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এগুলো নিয়ে ব্যস্ত। কিন্তু বাস্তব জীবনে যে টিকে থাকার জন্য যে সমসাময়িক মানে সায়েন্স এন্ড টেকনোলজিকে অ্যাডপশন করতে হবে, সেই দিক দিয়ে কিন্তু তারা পিছিয়ে থাকার কারণে কিন্তু কেউ আর এখন এই মার্কিন যুক্তরাষ্ট্রকে মানে মোকাবেলা করার মতো তাদের নৈতিক এবং সেই ইকোনমিক এবং মিলিটারি পাওয়ারটা নাই। এটাই হচ্ছে মেইন কারণ। যখন আপনার শক্তি, নিজের মধ্যে শক্তি থাকবে না, তখন কিন্তু আপনি ইউনাইটেড হওয়ার ঝুঁকিটা নিবেন না। তখন আপনি মনে করবেন যে লিয়াজও করে আমি নিজে কোনো মতে বেঁচে থাকতে পারি কিনা। এটা একটা অন্যতম কারণ। কিন্তু মুসলিম ধর্ম বিশ্ব মেনে জ্ঞান বা বিজ্ঞান ধর্মীয় চর্চা করেও তো নিজেদেরকে শক্তিশালী বা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে নেওয়া যায়। এর আগে তো মুসলিম বিশ্বে এ ধরনের উদাহরণ ছিল। যাই হোক, আশা করি এই সমস্যার আশু সমাধান হবে এবং বিশ্বের শান্তি ফিরে আসবে। অনেক ধন্যবাদ জনাব আব্দুল্লাহ আল মামুন আমাদেরকে সময় দেওয়ার জন্য।